চীন ছাড়া বাংলাদেশ সহ ৭৫টি দেশের উপর থেকে আরোপিত উচ্চ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলে বিকল্প ব্যবস্থা নিচ্ছে ঢাকা। শাহজালাল ও ওসমানী বিমানবন্দরের সক্ষমতাকে কাজে লাগাবে ইউনূস প্রশাসন। আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৯,২৮,০০০ শিক্ষার্থী। আগের বারের চেয়ে কমেছে প্রায় ১ লাখ। রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদাবাজির সময় গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু, গুরুতর আহত আরেকজন ঢাকা মেডিকেলে ভর্তি। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামির দখলে শাহবাগের আজিজ সুপারমার্কেট, হয়রানির অভিযোগ দোকান মালিকদের। ঠিকাদারি মেলে কোটেশন, লাগে না দরপত্র, কাজ শেষ না করেই মিলেছে অর্থ, অভিযোগের তীর রাজশাহী বিএনপির বিরুদ্ধে। এবং পাকিস্তানে নারী ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ড ও বাংলাদেশ। জিততে মরিয়া নিগার সুলতানার দল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় চীনের পণ্যে শুল্ক আরও বাড়িয়ে ১২৫% করেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ৯০ দিনের জন্য স্থগিতাদেশের ঘোষণা দেন ট্রাম্প। জানান ৭৫টির বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অনুরোধে প্রেক্ষিতে এ সিদ্ধান্ত। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম ১০% কার্যকর থাকবে বলেও জানান। এদিকে বাংলাদেশের পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কের জবাবে চীন মার্কিন পণ্যে ৮৪% পাল্টা শুল্ক আরোপ করেছে, যা আগে ছিল ৩৪%। বৃহস্পতিবার থেকে চীনের ধার্য করা এই শুল্ক কার্যকর হবে। ২০২০ সালে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে পণ্য রপ্তানির প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। তবে এতে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সমস্যা হবে না বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নীরব দাসের রিপোর্ট। ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে ভারতের বন্দর ব্যবহারে জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশঙ্কার সৃষ্টি হলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে সমস্যা হবে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। This particular transshipment facility that has withdrawn, আমরা নিজেদের বাজার ব্যবস্থার কথা মাথায় রেখে ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর সুযোগে বন্দরে পণ্য সরবরাহের সময় বেশি লাগছে আর আমাদের দেশীয় রপ্তানিকারকদের বেশি অর্থও গুনতে হচ্ছে। তবে এতে নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা সৃষ্টি হবে না আর বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না। So one thing, I would again repeat. ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে। এতে অতিরিক্ত ভাড়া সহ কার্গো প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নিজেদের বাজারে পিছিয়ে পড়ছিলেন রপ্তানিকারকেরা। এতে দিল্লির রপ্তানিকারকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দেয়া সুবিধাটি বাতিলের তদবির চলছিল বলে জানায় এনডিটিভি। বাংলাদেশ থেকে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, আসবাবসহ বিভিন্ন খাদ্যজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নেপালে। অন্যদিকে ভুটানে যায় জুস, ড্রিঙ্ক, পোশাক সহ বিভিন্ন পণ্য। এতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআর এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হবেন। আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর সদস্য দেশগুলোকে অন্য দেশের পণ্য অবাধে পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এদিকে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের সক্ষমতাকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার মধ্যরাতে টিসিবি ভবনে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান তিনি। বলেন, তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতাকে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার বাণিজ্য সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি। বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে একযোগে 11টি শিক্ষা বোর্ডে অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার জিরো টলারেন্সে থাকছেন নিয়ন্ত্রকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। এতে অংশ নেবে 11টি শিক্ষা বোর্ডের 19,28,000 পরীক্ষার্থী। সারা দেশে অনেকটাই প্রস্তুত 3,715টি কেন্দ্র। বসানো হয়েছে সিট প্ল্যান। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,40,927 জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 4,663 জন। বুধবার চট্টগ্রামের কেন্দ্রগুলোতে দেখা যায় শেষ সময়ের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিরাপত্তা ও ওএমআর শিট তৈরিতে ব্যস্ত শিক্ষকরা। প্রশ্ন ফাঁসে এবার জিরো টলারেন্সে সবাই বলছেন তারা। প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে এবছর নাই এবং ইনশাল্লাহ হবেও না। সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ হবে না। আগে তো স্টুডেন্টরা দেখতাম যে পরীক্ষার হলে ঢুকার আগে ওরা বাইরে গিয়ে বসে বসে মোবাইলের মধ্যে ওরা প্রশ্ন দেখে আসতো, কিন্তু এই বছর ইনশাল্লাহ এই ধরনের কোনো সম্ভাবনাও থাকবে না। কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অংশ নিচ্ছে 1,69,680 জন। গত বছরের চেয়ে এ বোর্ডে এবার বেড়েছে পরীক্ষার্থী। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে 269টি কেন্দ্রে অংশ নিচ্ছে 1,81,904 জন এসএসসি পরীক্ষার্থী। তবে গেলবারের চেয়ে কমেছে প্রায় 19,000। করোনার বছর থেকেই 20 সাল থেকেই আমাদের এখানে পরীক্ষার্থী একসময় কিছুটা কম বিষয়ের পরীক্ষা দিয়ে পাশ করেছে, অথবা আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। এদিকে যশোর বোর্ডে এবার 299টি কেন্দ্রে নেওয়া হবে এসএসসি পরীক্ষা। নিরাপত্তায় এসব কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। 200 গজের মধ্যে লাল পতাকা সহ পরীক্ষার সময় কেন্দ্রের আশেপাশে জারি থাকবে 144 ধারা। এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় কমেছে স্কুল ও পরীক্ষার্থীর সংখ্যা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এছাড়াও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্রগুলোতেও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থ উপার্জনের খুশির সঙ্গে সঙ্গে মানুষের কিছু করতে চাইলে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিশ্বকে পাল্টে দেওয়ার মতো দুর্দান্ত কিছু আইডিয়া বাংলাদেশের আছে। শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্রতা, শূন্য কার্বন নিঃসরণ বিশ্বের কোনো সরকার নয়, তা ব্যবসার মাধ্যমেই সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ শুধু এ দেশের জন্যই নয়, তাই বিশ্বের জন্য হতে পারে বলে মনে করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন।
বুধবার বাংলাদেশ বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিষ্ঠাতা কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন তিনি। স্বাধীনতা লাভের পর চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা দেশে ৭৪-এর দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি ঘটলেও ২০২৫ সাল পর্যন্ত এই স্বল্প সময়ের বাস্তবতা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। জানান এদেশে করা কোনো বিনিয়োগ বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গ্রামীণ আমেরিকা। তাই এমন দুর্দান্ত আইডিয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit which started in a tiny little village now would be a prime business in the United States, Grameen America. Grameen America became annually about $2 billion a year. In the next 4 years, it will be $5 billion a year. It's growing very fast. নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। This ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happen in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে তৃতীয় প্রজন্মের তরুণরা যে কাজ করছে সেখানে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। We have to talk third generation a little bigger, boys and girls. Somehow in entrepreneurship in the past, women left out. We have some, but very few. But women are as creative, as entrepreneurial as anybody else. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মৎস্য, কৃষি, প্রক্রিয়াকরণ এবং হালাল মাংস রপ্তানি সহ বাংলাদেশের ক্রমবর্ধমান খাতগুলোতে বৃহত্তর সহযোগিতা বিবেচনার জন্য ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলাইমের বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশে কৌশলগত বিনিয়োগের সুযোগ, বিশেষ করে দেশের বন্দর এবং সরবরাহ অবকাঠামো নিয়ে আলোচনা করেন। ডিপি ওয়ার্ল্ডের প্রধান ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভিসা সুবিধা এবং সার্বিক সহায়তার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত বেরোনেস রোজি উইন্টারটন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বেরোনেস উইন্টারটন দুই দেশের মধ্যে দীর্ঘ ও বিশ্বস্ত ইতিহাস স্মরণ করেন। বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। বুধবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডক্টর খলিলুর রহমানকে এই নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রী পরিষদের দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভিন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের পদবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবর্তন করা হয়েছে।
একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। গত বছরের 19 নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান ডক্টর খলিলুর রহমান। আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিভ্রান্তি নিরসনে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিএনপির সময় চাইবে বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অবিলম্বে জাতিসংঘে বিল এনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বজুড়ে প্রতিরোধ করে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এছাড়া জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধানসহ রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান দলটির অন্যতম এ নীতি নির্ধারক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজ ও ছিনতাইকারী অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 11টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মাসুদের নেতৃত্বে একদল চাঁদাবাজ স্থানীয় নূর মোহাম্মদের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এতে অস্বীকৃত জানালে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চাঁদাবাজরা। এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদের। হাসপাতালে নেয়ার পর মারা যায় নাদিম নামের আরেকজন। এই ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেলে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েও অভ্যুত্থান পরবর্তী সময়ে দখল করেছেন রাজধানী শাহবাগের আজিজ সুপারমার্কেট। আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটানো সানাউল্লাহ শিশিরের কাছে অসহায় স্বয়ং সমাজসেবা অধিদপ্তরও। দফায় দফায় চেষ্টা করেও রবিউল ও শিশিরের কাছ থেকে আজিজ সুপারমার্কেটের নিয়ন্ত্রণ নিতে পারেনি অধিদপ্তর। এমন অবৈধ দখলে হতাশ দোকান মালিকরা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেটগুলোর একটি আজিজ সুপারমার্কেট। প্রতিষ্ঠাতা সৈয়দ আজিজুল ইসলামের নামে এই মার্কেটটি হলেও বর্তমানে তার পরিবারের কারোই সংশ্লিষ্টতা নেই এই মার্কেটে।
5 আগস্টের অভ্যুত্থানের পর মার্কেটটির নিয়ন্ত্রণ ও দখল নেয় খোদ পলাতক আওয়ামী দোসররা। এর অন্যতম নেতৃত্বে আছেন রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির, যার মধ্যে সানাউল্লাহ শিশির জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদপুর থানার দায়ের করা এক মামলার আসামি। একই সাথে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফাঁকে একটা সুযোগ পেয়েছে, সুযোগ পাইয়া দুইটা মানে চেয়ার দর করে বলেছে। তখন আওয়ামীপন্থীই ছিল, এখন আবার আইসা এই 5 তারিখের পর হুট করে আবার সেটা বিএনপিপন্থী সাজাইয়া একটা কমিটি নিয়ে আসছে বানাইয়া। আহ্বায়ক কমিটির পদ ভাগিয়ে নিয়েই মিশনে নামেন দোকান দখলের। যেসব দোকান মালিক 5 আগস্টের পর পলাতক রয়েছে তাদের চিঠি পাঠিয়ে দোকান দখলের ফাঁদ পাতেন চক্রটি। শুধু তাই নয়, পুরনো সকল সদস্যকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতায় স্থায়ীভাবে বসতে নতুন সদস্য তালিকা গঠনের কাজ শুরু করেন অবৈধ এই আহ্বায়ক কমিটি, যা নিজের মুখে অকপটেই স্বীকার করেন সানাউল্লাহ শিশির। ততদিন পর্যন্ত আমরা এই দোকানগুলো সমিতির ফান্ডে নিয়ে আসবো, সমিতির রিসিপ্ট দিয়া ভাড়া আদায় হবে। যে ভাড়াটি উনি যদি থাকতে চায় উনিই থাকবে, সমিতির রিসিটে সে এসে সমিতির অ্যাকাউন্টে সে টাকা জমা দিবে। মার্কেটের আহ্বায়ক কমিটি গঠনেও নেয় প্রতারণার আশ্রয়। মার্কেটের দোকানদারদের স্বাক্ষর জাল করে সমাজসেবা অধিদপ্তর থেকে ভাগিয়ে নেয় কমিটি। আমরা ইলেকশন চাই কিনা এই মর্মে তারা একটা স্বাক্ষর গ্রহণ করেছে। এই স্বাক্ষর তারা সমাজসেবা দেখা যাচ্ছে, ওখানে আমরা একটা মিটিং করেছি, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে এই আমাদের কমিটি সমাজসেবা অনুমোদন দিয়েছে। এটা হয়তো সমাজসেবারেও বিভ্রান্ত করা হয়েছে। মার্কেট কমিটির গঠনতন্ত্রে নেতৃত্বে আসতে হলে দোকান মালিক হওয়ার কথা থাকলেও রবিউল ইসলাম ও সানাউল্লাহ শিশির কারোই নেই কোনো দোকান। বিষয়টি স্বীকারও করেন তারা। না, অনার তো আমি না, মানে নিজস্ব মালিকানার দোকান নেই, ভাড়া দোকান। দুটা দোকান আমি ভাড়া দিয়ে মালিক, আমি ভাড়া নিয়েছি, মালিক হচ্ছে জমিদার আরেকজন। এদিকে গেল জানুয়ারিতে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটিকে ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার জন্য 3 সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় 3 ফেব্রুয়ারি দায়িত্বভার হস্তান্তর করার জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়ে ফের চিঠি দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের সেই নির্দেশনাকেও বিদ্যাঙ্গুলি দেখিয়ে এখনও বহাল তবিয়তে রবিউল ও শিশির। সমাজসেবা অধিদপ্তর থেকে গঠিত 3 সদস্য বিশিষ্ট কমিটির একজন দেশ টিভিকে জানান, ক্ষমতায় থাকতেই টালবাহানা আহ্বায়ক কমিটির। আহ্বায়ক কমিটির মেয়াদ চলে গেছে বলেই আমাদের তত্ত্বাবধায়ক কমিটি দিয়েছে। এটা অনেকটা দুষ্ট চক্রের মতো, বুঝছেন। আমরা সমাজসেবা কিছুটা এদিকে তাদের এমন মার্কেট দখলে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরাও। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হুমকি পাচ্ছেন ব্যবসায়ীরা। অনেকগুলো দোকান আছে যেগুলোর মালিক আসলে বাইরে থাকে, দেখা গেছে বাইরে থাকে, একজন হয়তো সেটার রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু সে হয়তো আরেকজনের ভাড়া দিয়ে রাখছে, উপভাড়া হিসেবে হয়তো একজন আছে, সেইটাকে তারা ফোর্স করতেছে যে এটার মালিক নাই, এটার ভাড়া আমাদেরকে দিতে হবে, এরকম একটা ফোর্স করতেছে। রবিউল শিশিরের অবৈধ দখল থেকে আজিজ মার্কেটকে উদ্ধার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ারও আহ্বান ব্যবসায়ীদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।